হ্যাঁ, এটি অবিশ্বাস্যভাবে দুর্বল। আমি বলবো আমি এটাকে এই মুহূর্তে সবচেয়ে দুর্বল বলবো। আমাদের পাঠানো ওই জঞ্জালটা পড়ার পর আমি ওটা পড়েও শেষ করিনি। আমি বললাম, "এটা পড়ার পেছনে আমি সময় নষ্ট করব না।" আমি বলবো এটি এখন অন্যতম দুর্বল। এটি লাইফ সাপোর্টে আছে। তারা বোঝেন যে এরা সবাই চিকিৎসক, ডাক্তার ও লাইফ সাপোর্ট কোনো ভালো জিনিস নয়। আপনি কি একমত? এটি রোগ নির্ণয়। আমি বলবো এই যুদ্ধে এখন বড় ধরনের লাইফ সাপোর্টে আছে, যেখানে ডাক্তার এসে বলেন, "স্যার, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ১% আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমত অবস্থায় সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, ইরানের সঙ্গে বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে তার কি অবস্থা, এটি কি টিকে থাকবে? জবাবে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন যে যুদ্ধবিরতির চুক্তি এখন লাইফ সাপোর্টে আছে। মাত্র 1% সম্ভাবনা রয়েছে যে এই যুদ্ধবিরতি টিকতে পারে। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য পরিষ্কার। তারা ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে এবং যুদ্ধবিরতির যে শর্তগুলো রয়েছে বা সমঝোতা রয়েছে সেটি আর কার্যকর হবে না। এটি শুধু সময়ের ব্যাপার। ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র ঘোষণা দেবে আর যুদ্ধবিরতি নেই, যুদ্ধ শুরু হয়ে গেছে। আর ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম কমতে শুরু করেছিল সেটি আবার হঠাৎ করে বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে। $100 উপরে নতুন করে পার ব্যারেল জ্বালানি তেলের মূল্য চলে গেছে। জাতিসংঘের পক্ষ থেকে নতুন করে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে নতুন করে বড় ধরনের যুদ্ধ, যেটা শুরু হওয়া মনে হয় সময়ের ব্যাপার, সেটা যদি শুরু হয় তাহলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি আবার বড় ভিত্তিতে হিট করবে এবং নতুন দফায় যে আক্রমণ শুরু হবে সেটি মোটেও স্বাভাবিক বা কোনো কন্ট্রোল পর্যায়ে থাকবে না। সেটি হতে পারে অস্থিতিশীল হয়ে পুরো মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোকে সরাসরি এই যুদ্ধে জড়িয়ে দিতে বাধ্য করবে। যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে রয়েছে। মাত্র 1% সম্ভাবনা রয়েছে যুদ্ধবিরতি টিকতে পারে। ঠিক এমতো অবস্থায় ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের বড় হামলার পূর্বে তার মহড়া করতে হবে, পরীক্ষা করতে হবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় কিনা। কারণ এর পূর্বে যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধ বিমানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সফলভাবে আক্রমণ করতে পেরেছে। ইরান সেটা দাবি করেছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও অনেক ক্ষেত্রে তার বিভিন্ন ধরনের তথ্যে প্রমাণও করেছে। এমতো অবস্থায় নিশ্চিতভাবেই গত যে যুদ্ধবিরতি চলেছে 20 থেকে 25 দিন, এর মধ্যে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে আরও সক্রিয় করেছে এবং চীনের যে মিলিমিটার রেঞ্জের রাডার সিস্টেম রয়েছে, যেটিকে লো রেঞ্জে ফ্লাই করা বিভিন্ন যুদ্ধ বিমান এবং ক্রুজ মিসাইল আটকানোর জন্য তারা সেটেল করছে, সেগুলোও সক্রিয় হয়েছে। সুতরাং সেগুলো আসলে কতটুকু কার্যকর এবং যুক্তরাষ্ট্র কোন কৌশলে হামলা করতে পারে তার পরীক্ষা দরকার। আর পরীক্ষাটি করতে হলে অবশ্যই হরমুজ প্রণালীর কাছাকাছি দিয়ে ইরান সীমান্তের কাছাকাছি উঠতে হবে। এটি একটি ঝুঁকিপূর্ণ বিষয়, তবে যুদ্ধবিরতির সময় এই ঝুঁকিটা নিতে হবে, যাতে যুক্তরাষ্ট্র বুঝতে পারে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এখন পর্যন্ত কতটুকু শক্তিশালী হয়েছে। আর এই প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের কয়েকটি F-35 যুদ্ধ বিমান হরমুজ প্রণালীর উপর দিয়ে ইরান সীমান্তের কাছাকাছি উড্ডয়ন করছিল। আর ঠিক এমতো অবস্থায় একটি F-35 যুদ্ধ বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বিপদে পড়ে এবং বিপদে পড়ার পরপরই তারা যে ইমার্জেন্সি কোড রয়েছে 7700, যেটিকে ইঞ্জিনের ভেতর বিভিন্ন আগুন লাগা বা বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যে কোড দেওয়া হয়, সেই কোড আল দাফরা ঘাঁটিতে প্রেরণ করেছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তুর্কি টুডে কিংবা নিউজ 18 থেকে শুরু করে চীনের সিনহুয়া নিউজ অত্যন্ত গুরুত্ব সহকারে এই যে সোয়াক কোড রয়েছে 7700, যুক্তরাষ্ট্রের F-35 লাইটিং টু যুদ্ধ বিমান এটি প্রেরণ করে আল দাফরাতে ইমার্জেন্সি যে ল্যান্ড করেছে সেই বিষয়ে তথ্য দিয়েছে। এখানে বলে রাখা ভালো, এর পূর্বেও ইরানের ভেতর আক্রমণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের F-35
যুদ্ধবিমান আক্রান্ত হয়েছিল, যুক্তরাষ্ট্র পরবর্তী সময়ে নিজেই এই তথ্য স্বীকার করে এবং বিমানটি জরুরি ভিত্তিতে কুয়েতে ওই সময় ল্যান্ড করেছিল। নতুন করে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়ে তারা পরিষ্কার তথ্য দিচ্ছে না, তবে এই ইমার্জেন্সির ঘটনার বিষয়ে তারা কিন্তু নিশ্চিত করেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এর পূর্বে হরমুজ প্রণালীতে একইভাবে যুক্তরাষ্ট্রের একটি KC-135 যে ট্যাঙ্কার বিমান রয়েছে সেটিও একইভাবে ইমার্জেন্সিভাবে ল্যান্ডিং করার জন্য একই ধরনের সহযোগিতার আবেদন করেছিল। এই ইমার্জেন্সি কোডের মাধ্যমে রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল সেই বিমানটি। এই বিষয়ে আমি ভিডিও দিয়েছিলাম। এছাড়াও আরও কিছু ঘটনা ঘটেছে যে ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক তথ্য দেয়নি, যদিও ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তারা সফলভাবে সেই সকল বিমানে আক্রমণ করতে পেরেছে, তবে ওই সময় যুক্তরাষ্ট্র স্বীকার করেনি। তবে পরবর্তী সময়ে সেই ধরনের ভিডিও ফুটেজ কিন্তু প্রকাশ্যে পাওয়া গেছে যে বিমানগুলো কি করে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে তারা আক্রান্ত হওয়ার পর এই যুদ্ধঘাটিতে এসে ল্যান্ড করেছে। দেখুন, ইরানের মূল ভূখণ্ডে প্রবেশ নয়, শুধুমাত্র হরমুজ প্রণালীর কাছাকাছি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান উড্ডয়ন করেছে। আর এতে করেই কিন্তু বিমানটি জরুরি পরিস্থিতির যে সংযোগ রয়েছে বা যে আপৎকালীন পরিস্থিতি রয়েছে তাতে পড়ে গেছে। নিশ্চিতভাবেই সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই সক্রিয় এবং ইরান লং রেঞ্জের তাদের যে EW সিস্টেম বা বিভিন্ন যুদ্ধ বিমানকে জ্যামিং করার জন্য যে জ্যামিং সিস্টেম রয়েছে তা ব্যবহার করছে। এই ক্ষেত্রে চীন এবং রাশিয়ার কথাটি উল্লেখযোগ্যভাবে সামনে আসছে যে তাদের প্রযুক্তিগত সহযোগিতায় কিন্তু তারা এটি করতে পারছে। এছাড়াও আল দাফরা ঘাঁটি থেকে যেহেতু এই বিমানটি উড্ডয়ন করার পর আবার ল্যান্ড করেছে জরুরি পরিস্থিতিতে, সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় দফার ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপে সরাসরি সম্পৃক্ত হতে পারে তার পরিষ্কার বার্তা পাওয়া যাচ্ছে। কারণ আল দাফরা ঘাঁটিতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত, যেটি ব্যবহারের জন্যই যুক্তরাষ্ট্র বর্তমানে ব্যাপক ভিত্তিতে বিভিন্ন ট্রায়াল রান করছে। দেখুন, সংযুক্ত আরব আমিরাত সরাসরি দ্বিতীয় দফার যে আক্রমণ হবে সেখানে যুক্ত হতে পারে। আর এই সন্দেহের বিষয়টি নতুন করে আরও পরিষ্কার হচ্ছে যখন সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গোপনে তারা ইরানের ভেতর প্রথম দফার যে সংঘর্ষ হয়েছে যুক্তরাষ্ট্রের হয়ে হামলা করেছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বড় সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল থেকে শুরু করে রয়টার্স এবং অন্যান্য সংবাদ মাধ্যম খুবই গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনে ইরানের বিরুদ্ধে ইরানের কয়েকটি একেবারে কাছাকাছি যে দ্বীপ রয়েছে সেই দ্বীপের ভেতর আক্রমণের যে প্রচেষ্টা বা যে মিশন রয়েছে সেখানে অংশগ্রহণ করেছিল। যদিও সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে এই ঘটনার বিষয়ে কোনো ধরনের তথ্য দেয়নি। দেখুন, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন তেল ক্ষেত্র এবং স্থাপনাগুলোকে প্রথম দিক থেকেই ইরান আক্রান্ত করার জন্য টার্গেট করে আসছিল এবং আক্রমণ করছিল। তার পাল্টা প্রতিশোধ হিসাবেই সংযুক্ত আরব আমিরাত এমনটা করেছে, এমনটা ধারণা করা হচ্ছে। এখন বিষয়টা হলো যে শুধু সংযুক্ত আরব আমিরাত নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই প্রচেষ্টায় গোপনে আরও কিছু দেশও যদি সম্পৃক্ত থাকে তা শনাক্ত করা আলাদাভাবে খুবই কঠিন। কারণ উপসাগরীয় দেশগুলো বেশিরভাগই যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ব্যবহার করে। সেই বিমানগুলো যদি উড্ডয়ন করে যুক্তরাষ্ট্রের বহরে প্রবেশ করে হামলায় অংশগ্রহণ করে, আলাদাভাবে সেটাকে শনাক্ত করে সেই দেশের উপর দায় চাপানো খুবই কঠিন বিষয়। কারণ বিমানগুলোর সংকেত, বিমানগুলোর যে পরিচালনার কাঠামো যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ডে যুক্তরাষ্ট্রেরই মতো। অনেক সময় যুক্তরাষ্ট্রের পাইলটরাও কিন্তু সেই যুদ্ধ বিমানগুলো পরিচালনা করতে পারে। সুতরাং বিষয়টা যেহেতু পরিষ্কার যে সংযুক্ত আরব আমিরাত এর পূর্বেও ইরানের বিরুদ্ধে গোপনে মিশনে অংশগ্রহণ করেছে, এইবার কিন্তু দ্বিতীয় দফার হামলায় সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশগ্রহণ করতে পারে। দেখার বিষয় আসলে চূড়ান্তভাবে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।